সবাইকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা। গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আগের ক্লাসে আমরা শিখেছি কি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যে পার্টটা ছিল অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তার তিনটি রুল আমরা শিখেছি। যেখানে আমরা কি শিখেছি, অনলি থাকলে কি করে নেগেটিভ করতে হয়, এভরি থাকলে এভরি নয়, মাস্ট থাকলে কিভাবে নেগেটিভ করতে হয়। আর একটা পার্ট শিখেছিলাম কি, হ্যাঁবাচক শব্দটার বিপরীত শব্দ এবং তার আগে নট ব্যবহার করে নেগেটিভ করাটা। আজকের যে ক্লাসটা, সেই ক্লাসে আমরা শিখব কি, যে রুল 4 4 নম্বর রুলটা কি, যদি বাক্যের মধ্যে এভরি শব্দটি থাকে তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে। কি লিখলাম? যদি বাক্যের মধ্যে এভরি শব্দটি থাকে তাহলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো এই কথাটা ব্যবহার করতে হয়। এরপর সাবজেক্ট না লিখে একটু অন্যভাবে বলি, সাবজেক্ট না লিখে কি বলছি, যে এভরি এর পরের শব্দটি বসিয়ে বাট শব্দটি বসাতে হয়। তারপর ভার্ব থেকে বাকি অংশ পর বসে। একটু বড় নিয়মটা বুঝতে পারলাম ঠিক করে? কি বলছি, যদি বাক্যের মধ্যে এভরি শব্দটি থাকে তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে। এরপর এভরি এর পরে শব্দটি বসিয়ে বাট শব্দটি বসাতে হয়। তারপর ভার্ব থেকে বাকি অংশ পরপর বসে যায়। কিরকম এটা বাক্যের মধ্যে দেখি, এভরি মাদার loves her child. Every mother loves her child. প্রত্যেকটি মা তার শিশুকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে। কি করতে বলেছে? এভরির পরিবর্তে দেয়ার ইজ নো। ক্লিয়ার আছে? এরপর এভরির পরে শব্দ টি বলেছে, শব্দ টি মানে একটা শব্দ, যেটা আমরা সাবজেক্ট বলে চিনবো, তাহলে মাদার। তারপর কি বলেছে? বাট শব্দটা বসিয়ে ভার্ব থেকে বাকি অংশ পরপর বসে যায়। কি আছে? লাভস হার চাইল্ড। বোঝা গেল?
এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপর এভরির পরের শব্দটা, তারপরে বাট বসিয়ে মেন ভার্ব থেকে বাকি অংশ পরপর হয়ে গেল। কি ছিল? এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেকটি মা তার সন্তানকে ভালোবাসে। নেগেটিভে কি হচ্ছে বাক্যটা? দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। অর্থ অপরিবর্তিত রেখে হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক বাক্যে রূপান্তর। এই গেল আমাদের কাছে নাম্বার 4, অর্থাৎ রুল নাম্বার 4, 4 নম্বর রুল। পরবর্তী যে রুলটা রয়েছে সেটা কি দেখে নি, নাম্বার 5, রুল নাম্বার 5 কি পাবো সেখানে? রুল নাম্বার 5, যদি বাক্যে বোথ অ্যান্ড থাকে তাহলে, যদি বাক্যের মধ্যে বোথ আর অ্যান্ড থাকে, বোথটা জানি তো, বোথ মানে উভয়, আর অ্যান্ড মানে হলো এবং, তাহলে বোথ আর অ্যান্ড যদি থাকে তাহলে কি করতে হয়? নট অনলি বাট অলসো বসে। কি বলছি? নট অনলি বাট অলসো। কিরকম? এটা বাক্যের মধ্যে যদি দেখি, আই লাভ বোথ রিডিং অ্যান্ড রাইটিং। আই লাভ বোথ রিডিং অ্যান্ড রাইটিং। তাহলে বোথ পেয়েছি আর অ্যান্ড শব্দটাও পেয়েছি। কি করব? আই লাভ, পাচ্ছি বুঝতে, আই লাভ, এরপরে নট অনলি রিডিং বাট অলসো রাইটিং। লাগলো সোজা? আই লাভ নট অনলি রিডিং বাট অলসো রাইটিং। আমি শুধুমাত্র পড়া ভালোবাসি না, লিখতেও ভালোবাসি। তাহলে এই যে বোথ আর অ্যান্ড দুটো কথা বলছে, এই বোথ আর অ্যান্ড এই দুটো শব্দকে বাদ দিয়ে তার পরিবর্তে কি আসছে? নট অনলি আর বাট অলসো। এখানে বোথ আর অ্যান্ড বাদ চলে যাচ্ছে। তাহলে সেকেন্ড মানে অর্থাৎ 5 নম্বর নিয়মটা কি জানলো? যদি বাক্যে বোথ অ্যান্ড থাকে তাহলে নট অনলি বাট অলসো বসে। অর্থাৎ বোথ শব্দটার পরিবর্তে নট অনলি এবং অ্যান্ড শব্দটার পরিবর্তে বাট অলসো বসালেই বাক্যটা কিন্তু নেগেটিভে চলে যায়, অর্থটা অপরিবর্তিত রেখে। এরপর নাম্বার 6, খুবই ছোট ছোট, খুবই সহজ, একেবারে সহজ পদ্ধতিতে, যে খুব একটা মাথা খাটাতে হবে না, জাস্ট শুধু মনে রাখলেই হলো যে কি থাকলে কি হয়ে যায়। নাম্বার 6 কি পাবো এখানে? as soon as থাকলে, as soon as থাকলে। যদি বাক্যের মধ্যে as soon as দেখতে পাই, as soon as থাকলে as soon as এর পরিবর্তে no sooner had বসাতে হয় এবং মেন ভার্ব এর পাস্ট পার্টিসিপল রূপ
বসিয়ে বাক্যাংশ দুটিকে THAN দেন দ্বারা যুক্ত করতে হয়। পারলাম বুঝতে? as soon as থাকলে as soon as এর পরিবর্তে no sooner had বসাতে হয় এবং মেন ভার্ব এর পাস্ট পার্টিসিপল রূপ বসিয়ে বাক্যাংশ দুটিকে দেন দ্বারা যুক্ত করতে হয়। স্যার বুঝলাম নি বিষয়টা কিরকম, একটু গোল মেলে, এতগুলো নিয়ম শিখলাম তো একটু মাথার মধ্যে যেমন সব তাল গোল পাকিয়ে গেছে। বাক্যের মধ্যে ব্যবহার করে দেখি, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে একদম। as soon as the thief saw the police he ran away। বাক্যটা কি? as soon as the thief saw the police he ran away। যখনই চোরটা পুলিশকে দেখেছিল সে দৌড়ে পালিয়েছিল। বাক্যটা পড়তে পারছি? কি বলেছে? যেটুকু বলেছে সেইটুকু পরিবর্তন করব, বাকি কিচ্ছু পরিবর্তন করব না। as soon as এর পরিবর্তে কি লিখবো? no sooner had, no sooner had লিখেছি তো? ক্লিয়ার হয়ে গেছে? no sooner had। এরপর বলেছে কি যে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে মেন ভার্বটা একটু খুঁজে নি। মেন ভার্বটা হচ্ছে স, তাহলে সাবজেক্টটা লিখি দা থিপ। no sooner had the thief স এর থার্ড ফর্ম অর্থাৎ সি স সিন এস ডবল ই এন সিন দা পুলিশ। এই যে কথাটা বলেছে যে বাক্যাংশ দুটিকে দেন দ্বারা যুক্ত করতে হয়, এইখানটা একটু সহজভাবে মনে রাখবে যে বাক্যাংশ দুটি বলতে এই বাক্যের মধ্যে একটা কমা চিহ্ন দেখতে পাবো। এই কমা চিহ্নটাকে হাটিয়ে সেখানে THAN ব্যবহার করে দেব। গ্রামার বইতে সবকিছু বলা থাকে না যে কিভাবে কি করতে হয়, আমাদেরকে শর্ট ভাবে মনে রাখতে হবে, কারণ এত কিছু গ্রামার শিখবো আমরা, এত গ্রামার তো আর সহজে মনে রাখা যায় না, প্র্যাকটিসও করতে হয়। তাহলে সহজভাবে কি বুঝবো যে এই যে as soon as দিয়ে যে বাক্যটা শুরু হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি একটা কমা চিহ্ন দেখতে পাবো, সেই কমা চিহ্নটাকে বাদ দিয়ে সেই জায়গায় দেন বসিয়ে বাকি অংশটাকে টুকে দেবো। হি ran away, AWAY। এইখানে একটা গোপন ব্যাপার কাজ করে। আমার মনে হলো যে as soon as এর পরিবর্তে আমি no sooner had ব্যবহার নাও করতে পারি। no sooner had ব্যবহার না করলে কি করা যায়? no sooner did ব্যবহার করা যায়। had এর পরিবর্তে did ব্যবহার করা যায়। তো as soon as এর পরিবর্তে যখন আমি no sooner did ব্যবহার করব, খেয়াল রাখতে হবে মেন ভার্বটা, এই যে মেন ভার্বটা এটা প্রেজেন্ট হয়ে যাবে, মেন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। কারণ আমরা এর আগে জেনেছিলাম যে অক্সিলারি ভার্ব যদি পাস্ট হয় মেন ভার্ব অবশ্যই হবে প্রেজেন্ট ফর্ম। তাহলে no sooner did the thief, 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 স এর পাস্ট প্রেজেন্ট টেন্স কি হবে? এস ডবল ই সি দা পুলিশ, POLICE। একই রকম কমা চিহ্নকে তুলে পরে দেন ইউজ করব, দেন হি ran away। পারলাম বুঝতে? সোজা তো? তাহলে 6 নম্বর রুল আমরা কি শিখলাম? যে as soon as থাকলে as soon as এর পরিবর্তে no sooner had ব্যবহার বসাতে হয় এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসিয়ে বাক্যাংশ দুটিকে দেন দ্বারা যুক্ত করতে হয়। আর একটা জিনিস শিখে রাখলাম যে no sooner had এর পরিবর্তে আমি no sooner did ব্যবহার করতে পারি। এই no sooner did ব্যবহার করলে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হচ্ছে কি যে মেন ভার্বটা অবশ্যই আমাকে কিন্তু প্রেজেন্ট ফর্মে ঘোরাতে
হবে, তা না হলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী নিয়মে চলে যাই। 6 নম্বর নিয়ম শিখে ফেললাম। এরপরে যে রুলটা আছে সেটা কি? 7 নম্বর। এই 7 নম্বর নিয়মে আমরা কি পাবো দেখি। রুল নাম্বার 7, 7 নম্বর রুল কি শিখছি? টি ডবল ও আর টি ও থাকলে, থাকলে টি ডবল ও আর টি ও থাকলে টি ডবল ও এর পরিবর্তে, পরিবর্তে কি বসাবো? এস ও। ক্লিয়ার হয়েছে? টি ডবল ও এর পরিবর্তে আমরা সোটাকে বসাচ্ছি। সোটাকে বসানোর পর কি বলছে? টি ডবল ও এর পরিবর্তে সো। এরপর টি ও এর আগের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে। ঠিক আছে? তারপর, তারপর দ্যাট বসিয়ে বাক্যের সাবজেক্টকে, সাবজেক্টকে পুনরায় লিখতে হয়, পুনরায় লিখতে হয়, লিখতে হয় এবং টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসিয়ে টি ও এর পরের অংশ পর পর লিখে দিতে হয়। খুব বড় একটা নিয়ম। কি জানছি? যে বাক্যের মধ্যে যদি আমরা টি ডবল ও এবং টি ও শব্দটা দেখতে পাই, তাহলে টি ডবল ও যে শব্দটা পাচ্ছি তার পরিবর্তে সো শব্দটা বসাবো। এরপর টি ও এর আগের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যা থাকবে সেটা বসাতে হবে। তারপর দ্যাট বসিয়ে বাক্যের সাবজেক্টটাকে আরেকবার লিখতে হবে। এরপর টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসিয়ে টিও এর পরের অংশ পরপর লিখে দিতে হবে। স্যার, টেন্স অনুযায়ী ক্যান নট কুড নট বলতে বুঝতে পারলাম না কিরকম বিষয়টা। যদি বাক্যের মেন ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান নট, আর ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কুড নট বসাতে হয়। বাক্যের মধ্যে দেখি এবারে ঠিকঠাক বিষয়টাকে বুঝতে পারলাম কিনা। হি ইজ টু লেজি টু ওয়াক, হি ইজ টু লেজি টু ওয়াক। তাহলে কি বলেছে? টি ডবল ও এর পরিবর্তে সো ইউজ করব। লিখতে শুরু করি। হি ইজ সো লেজি।
টিও এর আগের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব লিখতে বলেছিল, তাহলে এই শব্দটা পাচ্ছি, লেজি শব্দটা বসিয়ে দিলাম। এরপর বলেছে কি দ্যাট শব্দটা বসাও, দ্যাট শব্দটাকে বসানোর পরে আর একবার সাবজেক্টটা, এই সাবজেক্টটা আর একবার বসাও, হি। এবার টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসাও। ইজটা কোন টেন্স? ইজটা হলো প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সের জন্য ক্যান নট বসবে, ক্যান নট। তারপরে কি বলেছে? টিও এর পরের অংশ পর পর বসিয়ে দিতে হয়। তা টিও এর পরের অংশ কি আছে? ওয়াক আছে, ডাব্লিউ এ এল কে। বাক্যটা কি দাঁড়ালো? যে হি ইজ সো লেজি দ্যাট হি ক্যান নট ওয়াক। সে এতটাই অলস যে সে হাঁটতে পারবে না। একটা ব্যাপার জেনে রাখা উচিত, এই টি ডবল ও টু সব সময় কিন্তু নেগেটিভ অর্থ ক্যারি করে। কারণ দেখবে একটা কথা বলা হয় যে অতিরিক্ত কোনোদিনই কিন্তু ভালো নয়। অতিরিক্ত মানে তার মধ্যে কিন্তু নেগেটিভিটি আছে। যেমন টু মাচ, টু মাচ কিন্তু হাইলি ডেঞ্জারাস। কিরকম? যে আমি তোমাকে অতিরিক্ত ভালোবাসি, তার মানে অতিরিক্ত ব্যাপারটা কিরকম? এতটাই ভালোবাসি যতটা ভালোবাসা উচিত নয়, সেই মাত্রাটা অতিক্রম করে দিই। আর মাত্রা অতিক্রম করা মানে কি? তার মধ্যে নেগেটিভিটি চলে আসে। তাহলে এই কথাটা মনে রাখবে যে টি ডবল ও ইজ হাইলি ইনজুরিয়াস টু হেলথ। যেমন স্মোকিং ইজ হাইলি ইনজুরিয়াস টু হেলথ, ঠিক তেমনি টি ডবল ও টু, এই টু ইজ হাইলি ইনজুরিয়াস টু গ্রামার। গ্রামারে কিন্তু টি ডবল ও সবসময় কিন্তু ক্ষতিকারক, অর্থাৎ নেগেটিভিটি থাকে এর মধ্যে, নেগেটিভ অর্থ ক্যারি করে। তাহলে কি পাচ্ছি? হি ইজ টু লেজি টু ওয়াক ছিল, ট্রান্সফার করলাম কিভাবে? হি ইজ সো লেজি দ্যাট হি ক্যান নট ওয়াক। যদি আর একটা বাক্য দিয়ে দেখি এই নিয়মটাকে ঠিকঠাক ভাবে বোঝার জন্য, কিরকম বলবো? The boy was too proud to apologize. The boy was too proud to apologize. ট্রান্সফার করব কিভাবে? The boy was, টি ডবল এর পরিবর্তে ভেরি, টিও এর আগের অ্যাডজেক্টিভটা কি পাচ্ছি? পি আর ও ইউডি, প্রাউড। তারপরে কি বসাবো? দ্যাট বসিয়ে আর একবার সাবজেক্ট হি। একটা জিনিস মনে রাখবে যে যে সাবজেক্টটা আমরা লিখছি এখানে যদি নাউন থাকে, সেই নাউনটা কিন্তু আর লিখতে পারবো না, কারণ একটা বাক্যে একটি নাউন একবারই বসে, একটা বাক্যে একই নাউন দুবার বসানো যায় না। যেমন আমরা শুনতেও খারাপ লাগে, রাম ভালো ছেলে, রাম বনে যায়, রাম ফুল পাড়ে, রাম খেলাধুলো করে, রাম মাঠে যায়, রাম সকালে উঠে, এই শব্দগুলো কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করে না, তাই আমরা প্রোনাউনের ব্যবহার করব। তাই নাউন যদি থাকছে বাক্যের সাবজেক্ট হিসাবে, দ্বিতীয়বার সাবজেক্টটা লেখার সময় প্রোনাউন ইউজ করতে হবে। তাহলে হি, এরপর টেন্স অনুযায়ী ক্যান নট কুড নট বলা আছে, এখানে ওয়াজ পাচ্ছি, ওয়াজটার ক্ষেত্রে আমরা কি লিখবো? কুড নট, সিও ইউ এল ডি, কুড নট। এরপর টি ও এর পরের শব্দ কি আছে? অ্যাপোলোজাইজ, এ পি ও এল ও জি আই এস ই, অ্যাপোলোজাইজ। পারলো? বুঝতে পারলাম তো? বিষয়গুলো সোজা লেগেছে? তাহলে আজকে আমরা 4টা নিয়ম শিখলাম। আগের ক্লাসে আমরা 3টা নিয়ম শিখেছিলাম, আজকে 4টা, টোটাল 7টা নিয়ম হলো। আরো নিয়ম বাকি আছে। এর পরবর্তী ভাগটা আছে ডিগ্রি চেঞ্জের মাধ্যমে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করা যায়। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে ডিগ্রি চেঞ্জের মাধ্যমে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমরা ট্রান্সফার শিখবো। এই পর্যন্ত তোমরা প্র্যাকটিস করতে থাকো, ক্লাসগুলো দেখতে থাকো। পারলে ভিডিওগুলো একটু সাবস্ক্রাইব করে রাখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওগুলো শেয়ার করে দেবে, যাতে একটু অনুপ্রেরণা বাড়ে, ভিডিওগুলো করার প্রবণতা বাড়ে। তোমাদের লাইক, তোমাদের শেয়ার, তোমাদের কমেন্ট, এগুলো কি করে? আমাদের মধ্যে অনুপ্রেরণা জাগায়, ক্লাসগুলো স্বতঃস্ফূর্তভাবে করতে ইচ্ছা জাগে। তাই তোমরা ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে লাইকটাও করে দেবে এবং কি সাবস্ক্রাইবটা, চ্যানেলটা করে রাখবে, আর নোটিফিকেশনটা অন করে রাখবে, তাহলে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেটা পৌঁছে যাবে। পারলে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে ফেলবে। টিল দেন, কিপ ওয়াচিং দ্য ভিডিওস।